আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছে আমি চৌধুরী নাদিরা। প্রথমেই ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। সোমবার থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। সন্ধ্যা ৬টার পর অতি জরুরি কাজ ছাড়া বের হওয়া যাবে না বাইরে। ব্যাংক চলবে দুপুর 12:30 পর্যন্ত। লকডাউনের আগেই সিলেট শহর ছাড়ছেন সাধারণ মানুষ। রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হকের ইন্তেকাল। দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত, মারা গেছেন আরও 53 জন। রায়হান হত্যা মামলার তদন্তের আরও 1 মাস সময় পেল পিবিআই। এসআই আকবরের ব্যবহৃত ডিভাইস পরীক্ষার নমুনাকে নিয়ে নতুন রহস্য। সিলেটের টিসিবির পণ্যে বেড়েছে ক্রেতাদের আগ্রহ, কেনাবেচায় স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ। রমজান ও লকডাউনকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে উপচে পড়া ভিড়, বেড়েছে দাম। সিলেটে একদিনে আক্রান্ত আরও 50 জন, সুস্থ হয়েছেন আক্রান্ত শনাক্তের অর্ধেক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। লকডাউন নিয়ে রোববার জারি হয়েছে প্রজ্ঞাপনে আগামীকাল সোমবার থেকে 11 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত অতি জরুরি ছাড়া জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউনকালীন সময়ে সারা দেশে বন্ধ থাকবে গণপরিবহন চলাচল। দেশের সকল বিপণী বিতানও বন্ধ থাকবে লকডাউনে, তবে খোলা থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত অতি জরুরি ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। লকডাউন চলাকালে গণপরিবহন ও ফ্লাইট বন্ধ থাকলেও জরুরি সেবা কাজে ও আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত গাড়ি চলাচল করতে পারবে। উৎপাদন সেবায় নিয়োজিত গণপরিবহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। লকডাউনকালীন সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস, আদালত, বেসরকারি অফিস কেবল জরুরি কাজ করবে। প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন চলবে। শিল্প কারখানা নির্মাণ কাজ চলবে। শিল্প কারখানা শ্রমিকদের নিজস্ব ব্যবস্থাপনায় আনা নেওয়া করতে হবে। বিজিএমইএ, বিএএমই-কের শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল করতে হবে। খাবারের দোকান থেকে খাবার কিনে আনা যাবে, দোকানে বসে খাওয়ার ব্যবস্থা থাকবে না। শপিং মল বন্ধ থাকবে, তবে অনলাইনে কেনাকাটা করা যাবে। ব্যাংকিং ব্যবস্থা দুপুর 12:30 পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। লকডাউনের আগেই সাধারণ মানুষের মাঝে সিলেট শহর ছাড়ার হিড়িক পড়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোববার দেখা গেছে হাতে ও কাঁধে ব্যাগ নিয়ে বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনের দিকে হন্তদন্ত হয়ে ছুটছেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের লক্ষ্য গন্তব্য বাস বা ট্রেনে ওঠা। লকডাউনের সময় কর্মহীন সময় কাটাতেই গ্রামের দিকে ছুটছেন তারা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা নগরী ছাড়ছেন। টার্মিনাল, বিভিন্ন বাস কাউন্টার ও রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এদিকে বাস টার্মিনালে অনেক যাত্রী ও টিকিট কাউন্টারে মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি পালাই নেই। অনেকের মুখের পরিবর্তে থুতনিতে মাস্ক দেখা গেছে। জানা গেছে শনিবার লকডাউনের ঘোষণার পরপরই কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীরা যোগাযোগ করতে শুরু করেন। অনেকে আবার সপরিবারে ঘুরে টার্মিনালে এসে টিকিটের জন্য অপেক্ষা করেন। তবে কাউন্টারগুলো থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। শুধু সরকারিভাবে যে 60% ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছিল তা কাউন্টার থেকে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ঢাকা 14 আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক ইন্তেকাল করেছেন। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলাম হক ঢাকা 14 আসন থেকে টানা 3বার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। 2008 সালের 29 ডিসেম্বর তিনি প্রথম দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 2014 এবং 2018 সালেও তিনি একই আসন থেকে এমপি নির্বাচিত হন। এমপি আসলামুল হক করোনা আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত না হওয়া গেলেও তার অফিসের অনেকেই আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। সারা দেশে 24 ঘন্টায় আরও 7,087 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত এটি। গেল 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে 53 জনের প্রাণ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 2,707 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন শনাক্ত সহ দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,37,364 জনে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,266 জনে। দেশে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2,707 জন, আর এ পর্যন্ত সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে 5,52,482 জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় দেশের সবকটি ল্যাবে মিলিয়ে 31,490 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 30,724টি নমুনা। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 87,83,385টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 23.07%, আর মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.32%। শেষ সময়ে এসেও আদালতে আলোচিত রায়হান মাহমুদ হত্যা মামলার চার্জশিট দিতে পারেনি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ ও প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার সাথে আবদুল্লাহ আল নোমান নামের এক যুবকের সম্পর্ক, যোগাযোগ ও হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টায় ঘটনা নিয়ে নতুন তদন্তে নেমেছে পিবিআই। এজন্য আদালত থেকে আরও 1 মাসের সময় নিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। হত্যাকাণ্ডের পর এসআই আকবর ও আবদুল্লাহ আল নোমান গা ঢাকা দেন। এসআই আকবরকে ভারত থেকে ধরে আনা হলেও নোমান এখনও পলাতক রয়েছে। নোমান কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর গ্রামের মোহাম্মদ ইসরাইল আলীর ছেলে। বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মারা যাওয়া নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। মামলা তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন করলে গত 14 ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত আরও 30 কার্যদিবস সময় বৃদ্ধি করেন। সেই হিসাবে গত 31 মার্চের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল পিবিআই-এর। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনও প্রায় চূড়ান্ত করা হয়, কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার আগে পিবিআইয়ের হাতে আসে ভারতে পালিয়ে থাকা অবস্থায় এসআই আকবরের ব্যবহৃত সিম কার্ড সহ নানা ইলেকট্রনিক ডিভাইসের তথ্য। এর সাথে সাথে উঠে আসে রায়হান হত্যাকাণ্ডের পর পুলিশি ফাঁড়ির সিসি ক্যামেরা হার্ড ডিস্ক পরিবর্তন, পুরনো হার্ড ডিস্ক গায়েব, এসআই আকবরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা ও নোমানের অবস্থান সম্পর্কে নানা বিষয়াদি। পিবিআই কর্মকর্তাদের ধারণা, আবদুল্লাহ নোমানকে ঘিরে এই হত্যাকাণ্ডের অনেক রহস্যই জড়িয়ে আছে। নোমানকে পাওয়া গেলে হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক প্রশ্নের জবাব মিলবে। তাই নোমানের বর্তমান অবস্থান শনাক্ত ও তাকে গ্রেফতারে নতুন করে উদ্যোগী হয়েছে পিবিআই। তদন্ত থেকে যাতে হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট কোনো তথ্যই বাদ না পড়ে, সেজন্য আদালত থেকে আরও 30 কার্যদিবস সময় নেন পিবিআই। এদিকে রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির 6 পুলিশকে সাময়িক বরখাস্ত করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। অভিযুক্ত 6 জন এখন কারান্তরীণ রয়েছেন। তারা হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, 2IC এসআই হাসান আলী, এএসআই আশেক এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল তৌহিদ মিয়া ও কনস্টেবল টিটু চন্দ্র দাস। তবে চার্জশিটে এই 6 জনকে আসামি করা হবে কিনা তা স্পষ্ট করেননি পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান। তিনি আরও জানান, আলোচিত রায়হান হত্যা মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে। এখন আকবরের কাছ থেকে উদ্ধারকৃত ডিভাইসগুলোর প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। সেই সাথে নোমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে আদালত থেকে দ্বিতীয় দফায় আরও 30 কার্যদিবস সময় নেওয়া হয়েছে। প্রসঙ্গগত, নগরীর আখালিয়ার নেহারিপাড়ায় বাসিন্দা রায়হান আহমদকে গত বছরের 11 অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে যায় পুলিশের একটি দল। এরপর টাকার দাবিতে তাকে রাতভর ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। ভোর 6:30টার দিকে তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকাল 7:50 রায়হান হাসপাতালে মারা যায়। এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন। লকডাউন ও রমজানকে সামনে রেখে সিলেট সহ সারা দেশে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। তাই নিম্ন আয় থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে টিসিবি। কম মূল্যে পণ্য কিনতে টিসিবির পণ্যের ট্রাকের সামনে ভিড় করছেন ক্রেতারা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ক্রয় করছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তবে কেনাবেচার ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, রয়েছে এমন অভিযোগ। সিলেট নগরীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্যের ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতারা সরকার নির্ধারিত পণ্য কম মূল্যে ক্রয় করছেন। লাইনে ক্রেতারা গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছেন। অনেকের মুখে মাস্কও নেই। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে টিসিবির পণ্য বিক্রি সিলেটে করোনা সংক্রমণ আরও বাড়াতে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। টিসিবি সূত্র জানায়, ট্রাক থেকে একজন ক্রেতা দিনে 55 টাকা কেজি দরে সর্বোচ্চ 4 কেজি চিনি, 55 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 100 টাকা লিটার করে 5 লিটার সয়াবিন তেল ও 20 টাকা কেজি দরে 5 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সোমবার থেকে 11 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার লকডাউন ঘোষণার পর থেকে সিলেটের নিত্যপণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ঢল নামে একই দৃশ্য ছিল রোববারও। পাইকারি থেকে খুচরা সব দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। কয়েকদিন পর শুরু হচ্ছে রমজান আর সামনে 1 সপ্তাহের লকডাউন। এই অবস্থায় ক্রেতাদের চাপ বাড়ায় সিলেটের বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। রোববার নগরীর বিভিন্ন এলাকায় বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি আলু 17 টাকা, দেশি পেঁয়াজ 26 থেকে 27 টাকা, আমদানি করা পেঁয়াজ 32 টাকা, চায়না রসুন 115, দেশি রসুন 45 টাকা, দেশি আদা 80 টাকা, চিনি 66 টাকা, মসুর ডালের প্রকারভেদে 65 থেকে 125 টাকা, ছোলা 65 টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারে চালের দামও ঊর্ধ্বমুখী। নানা জাতের চালের মধ্যে প্রতি কেজি চিনি গুঁড়ো চাল 90 টাকা, কালিজিরা চাল 70 টাকা, কাটারি ভোগ 72 টাকা, জিরা সিদ্ধ 64 টাকা, মিনিকেট সিদ্ধ 58 টাকা, মালা সিদ্ধ 54, নাজির শাইল 62 টাকা ও মালা সুপার 64 টাকা দরে বিক্রি হচ্ছে।
করোনায় বিরাজমান পরিস্থিতিতে সোমবার থেকে সিলেট সহ সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। এদিকে করোনায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেট। করোনায় আক্রান্তের পাশাপাশি হাসপাতালেও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 50 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন 24 জন। সিলেটের স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 55 জন করোনা আক্রান্ত হয়েছেন তার মধ্যে সিলেট জেলার 40 জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 10 জন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়, রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 17,713 জনে। এর মধ্যে সিলেট জেলার 10,979 জন, সুনামগঞ্জ জেলার 2,608 জন, হবিগঞ্জের 2,069 জন, মৌলভীবাজারের 2,057 জন। সিলেট বিভাগে রোববার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে 178 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের 174, হবিগঞ্জে 1 জন ও মৌলভীবাজারে 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।